আজকে আমরা WH কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। WH কোয়েশ্চেন যেন আমরা এরকম MCQ বা বহু নির্বাচনী প্রশ্ন আমরা বুঝতে পারি এবং এরকম CQ বা ক্রিয়েটিভ কোয়েশ্চেন বা সৃজনশীল প্রশ্ন বুঝতে পারি। প্রশ্নে কী বলতেছে, কী চাই এবং কীভাবে আমরা উত্তরগুলি সঠিকভাবে দিতে পারি। তাহলে আমরা আজকে WH কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। মনে রাখতে হবে, ইংরেজিতে হোক বা বাংলায় হোক, একটি বাক্য যতই সরল হোক বা যতই জটিল হোক, একটি বাক্যে সব সময় শুধুমাত্র 4টি অংশ থাকে। সে অংশগুলো কি কি এবং সেগুলি ইংরাজিতে কিভাবে গঠন করা হয় এবং বাংলায় কিভাবে গঠন করা হয় আলোচনা করি। তাহলে ইংরাজিতে সে বাক্যের 4টি অংশগুলো হচ্ছে, ইংরাজিতে বসানো হয় প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট এবং লাস্টে অ্যাডভার্ব। আর বাংলায় সেগুলি বসানো হয় প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে এবং বাংলায় সব শেষে ভার্বটা পড়ে যায়। আরও একটি উল্লেখ করতে হবে, বাক্যে সাবজেক্ট এবং ভার্ব এই দুইটি অবশ্যই থাকতে হবে। কিন্তু এই যে অবজেক্ট এবং অ্যাডভার্ব এই দুটি অংশ একটি বাক্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে তারা বাক্যে আরও একটু পরিষ্কার করে তথ্য প্রদান করে। আর যদি না থাকে তবুও এই দুইটা অংশ দিয়ে মোটামুটি বাক্যটা সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু এই দুইটা অংশ না থাকলে ইংরেজিতে যেমন কোনো বাক্য গঠন করা যায় না, বাংলায়ও একই রকম। তাহলে বাংলায়ও এই অ্যাডভার্ব এবং এই অবজেক্ট এই দুইটা কম্পালসারি বা আবশ্যক নয়, ঠিক ইংরেজির মতো। কিন্তু সাবজেক্ট এবং ভার্ব ইংরেজিও সেরকম, সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই থাকতে হবে। আর অবজেক্ট এবং অ্যাডভার্ব বা অ্যাডভার্ব এবং অবজেক্ট সেগুলি আবশ্যক না থাকলেও তবুও পরিপূর্ণ হয়। এখন একটি বাক্যে কিভাবে আমরা এই অংশগুলি নির্ণয় করব সেগুলি নিয়ে আলোচনা করি। উদাহরণস্বরূপ আমরা এগুলি ছক আকারে প্রকাশ করি। এগুলি ছক আকারে প্রকাশ করলে আরও বেশি পরিষ্কার হবে। আমি একটি তাহলে ছক আঁকব। সেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব বাংলার জন্য, প্রথমে ইংরেজির জন্য। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পুরাটা দিয়ে দিই এবং অ্যাডভার্ব। তো একটা সামনে এটা হবে ইংরেজির জন্য, ইংলিশ। এগুলি আমি শিরোনাম হিসেবে ব্যবহার করব। আরেকটা হবে, আরেকটা টেবিল আঁকব যেটা বাংলার জন্য। তাহলে বাংলা, বাংলায় প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাডভার্ব, তারপরে অ্যাডভার্বটা চলে আসে
তারপর তারপর অবজেক্টটা থেকে আসে, কিন্তু এই ভার্বটা একদম বাক্যের শেষে চলে যায়। সচরাচর বাংলা বাক্যগুলি এরকম হয়। তাহলে এই দুটাই আমি শিরোনাম হিসেবে ব্যবহার করব। এখন উদাহরণস্বরূপ একটা সরল বাক্য তৈরি করি। আসলে সরল বাক্যগুলি সবসময় সাবজেক্ট ভার্ব অন্ততপক্ষে এই দুইটা অংশ দিয়ে গঠন করা হয়। যদি আমরা তথ্য যদি পরিষ্কার করতে চাই, তাহলে অবজেক্ট এবং অ্যাডভার্বগুলি দিতে পারবো, আবার না দিলেও কোনো সমস্যা হবে না। তাহলে একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে চেষ্টা করি। তাহলে একটা ইংরেজি বাক্য, উদাহরণস্বরূপ আই লার্ন ইংলিশ এভরি ডে। I learn English every day. সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, এটা হচ্ছে ইংরেজিতে। আর বাংলায় আমরা তাদের উপযুক্ত অংশগুলি উপযুক্তভাবে অনুবাদ করে বসাই দেব। তো আই অর্থ আমি, তারপর লার্ন অর্থ শিখা, যেটা বাক্যের শেষে যায়, শিখি। বাক্যের শেষ যে কারণে একটা দান বসাবো। তারপরে অবজেক্ট ইংলিশ মানে ইংরেজি, যেটা এখানে বলবে বাংলায়। তারপর বাকি আছে অ্যাডভার্বটা। অ্যাডভার্ব হচ্ছে এভরিডে। এভরিডে অর্থ প্রতিদিন। তাহলে আমরা দেখতেছি ইংরেজিতে একটা বাক্য গঠন করা হয় প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর অ্যাডভার্ব, এই স্ট্রাকচার দিয়ে। আর বাংলায় একটি বাক্য গঠন করা হয় প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাডভার্ব, তারপর অবজেক্ট এবং অবশেষে ভার্বটা বসাই। উদাহরণস্বরূপ আই লার্ন ইংলিশ এভরিডে, বাংলা অর্থ আমি প্রতিদিন ইংরেজি শিখি। তাহলে আমরা একটা উদাহরণ বাক্য পেয়ে গেলাম। এখন এই যে শব্দগুলি আই লার্ন ইংলিশ এভরিডে অথবা আমি প্রতিদিন ইংরেজি শিখি, কেন ওটা ভার্ব হলো, কেন সাবজেক্ট হলো আইটা, কেন ইংলিশটা অবজেক্ট হলো, কেন এভরিডে বা প্রতিদিনটা কেন অ্যাডভার্ব হলো, ওইটা নিয়ে আমরা আলোচনা করি। তার জন্য আমাদের সর্বপ্রথমে ভার্বটাকে নির্ণয় করতে হবে বা ক্রিয়াটাকে নির্ণয় করতে হবে। ভার্ব বা ক্রিয়া কাকে বলে? পার্টস অফ স্পিচ অনুসারে যে শব্দ কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে 1, 2, 3, 4 এই বাক্যে এই 4টি শব্দের মধ্যে লার্ন শব্দটা দিয়ে একটা কাজ করা বোঝাচ্ছে। লার্ন অর্থাৎ শিখা একটা কাজ, সে কারণে লার্নটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তাহলে আমরা ভার্বটাকে নির্ণয় করে ফেললাম বা শনাক্ত করে ফেললাম। তাহলে সর্বপ্রথমে আমাদেরকে ভার্বটাকে নির্ণয় করে ফেলতে হবে, কারণ ভার্বটাকে প্রশ্ন করে আমরা বাকি সব অংশগুলি বের করতে পারব। এই ভার্বটাকে ব্যবহার করে বা প্রশ্ন করে আমরা বাকি অংশগুলি বের করতে চেষ্টা করি, কীভাবে তারা চলে আসে বা এই শব্দগুলি কেন অবজেক্টে চলে যাবে, এই এভরিডেটা কেন অ্যাডভার্বে চলে যাবে। চলো আমি তাহলে আরেকটা সারি আঁকলাম। এখন এই যে আমরা ভার্ব পেলাম, আমি হুবহু ভার্ব বলি। সাবজেক্ট পাওয়ার জন্য আমাদেরকে ভার্বটাকে প্রশ্ন করতে হবে। কিভাবে প্রশ্ন করতে হবে? আমাদেরকে ভার্বটাকে রং বলাচ্ছি, ভার্বটাকে হু দিয়ে প্রশ্ন করতে হবে। একটু নিচে নামান, হ্যাঁ। বাংলায় ক্রিয়াটাকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, এখানে ভার্বটা হচ্ছে
লার্ন বা শিখা। এক্ষেত্রে এই বাক্যে শিখি হচ্ছে, কারণ শিখি, আমি শিখি, আমি প্রথম পুরুষ একবচন, আমি শিখি, সে কারণে শিখি। তাহলে শিখি তাইও শিখা থেকে আসে। কে শিখে, উত্তরে এ বাক্যে অবশ্যই আমি চলে আসে। তাহলে ক্রিয়াটাকে ইংরেজিতে হু বা বাংলায় কে দিয়ে প্রশ্ন করলে আমরা দেখতেছি সাবজেক্টটা চলে আসে, এই বেলায় আমি চলে আসতেছে। কে শিখে, আমি শিখি। হু লার্নস, আই লার্ন, মানে ক্রিয়াটা কে করে, আমি করি। ভার্বটাকে হু দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তরে সাবজেক্ট পাই। আবার ভার্বটাকে আমরা একইভাবে ভার্বটাকে হোয়াট বা অবজেক্ট, তো বাংলা, বাংলায় আমরা একই অবজেক্ট করে নিয়ে যাব। ভার্বটাকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি বা হোয়াট দিয়ে প্রশ্ন করি, তার মানে ভার্ব হচ্ছে লার্ন বা শিখা। কি শিখি, ইংরেজি শিখি। লার্ন হোয়াট, লার্ন ইংলিশ। তাহলে ভার্বটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা দেখতেছি আমরা উত্তর হিসেবে ইংলিশটাকে পাই, সে কারণে ইংলিশ হচ্ছে অবজেক্ট। ঠিক তদ্রূপভাবে ভার্বটাকে যদি আমরা আমরা ওয়েন দিয়ে প্রশ্ন করি বা বাংলায় অ্যাডভার্ব, অ্যাডভার্বের ঘরে যাব। ভার্বটাকে যদি আমরা কখন দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা উত্তরে পাই প্রতিদিন। শিখি, কখন শিখি, প্রতিদিন। তার লার্ন ওয়েন, এভরিডে, সে কারণে এভরিডে তা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এ হু বা হোয়াট বা ওয়েন এগুলিকে বলে কোয়েশ্চেন ওয়ার্ডস। আবার অবজেক্টকে প্রশ্ন করার জন্য অবশ্য শুধু হোয়াট না, আরও একটা আছে, ওইটা হচ্ছে হুম, WHOM, হুম, যার বাংলা অর্থ হচ্ছে কাকে, কাকে। আমি হুম বা কাকে কে আগে দিচ্ছি, কারণ একটি বাক্যে দুটো অবজেক্ট যদি একসাথে থাকে, তাহলে প্রথমে হুম অবজেক্টটাকে দিতে হয়, তারপর হোয়াট অবজেক্টটাকে দিতে হয়। সে কারণে প্রথমে হুমকে দিলাম, তারপরে হোয়াটকে দিলাম, বা প্রথমে কাকে একে দিলাম, তারপরে কিকে দিলাম। অ্যাডভার্বের বেলায়ও শুধু ওয়েন না, আরও চারটি আছে। সেগুলো হচ্ছে প্রথমে হাউ পরে, HOW, হাউ, তারপর ওয়ে পরে, WHERE, হাউ ওয়ে, তারপর ওয়েন, তারপর ওয়াই পরে, WHY। তাহলে হাউ, ওয়ে, ওয়েন, ওয়াই, বা বাংলায় অ্যাডভার্ব বা বাংলায় হাউ অর্থ কিভাবে, কিভাবে। ওয়ে অর্থ কোথায়, ওয়েন অর্থ কখন, ওয়াই অর্থ কেন। তাহলে অ্যাডভার্ব চার প্রকার হতে পারে। হাউ বা কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর থাকে, ওইটাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। আর ওয়ে দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর থাকে, তাকে ওয়ে অর্থ কোথায়, তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। আর ওয়েন বা কখন দিয়ে প্রশ্ন করলে যদি আমরা কোনো উত্তর পাই, তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। আর ওয়াই বা কেন দিয়ে প্রশ্ন করলে উত্তরে যা পায়, তাকে অ্যাডভার্ব অফ রিজন বলে। আসলে অ্যাডভার্ব চার প্রকার, মূলত এই চার প্রকার হয়ে থাকে অ্যাডভার্ব। এবং একটি বাক্যে এই চার প্রকার থেকে কোনোটি নাও থাকতে পারে, সে কারণে এটা অপশনাল। একটি বা সবগুলিও থাকতে পারে।
যদি একের অধিক থাকে বা সবগুলি থাকে তাহলে তাদেরকে অবশ্যই হাউ, ওয়ে, ওয়েন, ওয়াই এই ক্রমে বসাতে হবে। তাহলে হু, হুম, হোয়াট, হাউ, ওয়ে, ওয়েন, ওয়াই এগুলিকে বলে কোয়েশ্চেন ওয়ার্ডস বলে। তাহলে কোয়েশ্চেন ওয়ার্ডসগুলো কী কী? কোয়েশ্চেন ওয়ার্ডসগুলো হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ডস বা প্রশ্নবোধক শব্দ গুলো হলো, তাহলে এগুলি হু, বাক্যে, তারপর হুম বা কাকে, তারপর হোয়াট বা কি, তারপর হাউ বা কিভাবে, তারপর ওয়ে বা কোথায়, তারপর ওয়েন বা কখন, এবং এবং ওয়াই বা কেন। তাহলে এগুলি হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ডস। এই কোয়েশ্চেন ওয়ার্ডগুলি ব্যবহার করে WH কোয়েশ্চেন গঠন করা হয়। তাহলে এটা হচ্ছে ইংরেজি স্ট্রাকচার এবং এটা হচ্ছে বাংলা স্ট্রাকচার। তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে ভার্ব, কারণ ভার্বকে দিয়ে প্রশ্ন করে বাকি সব অংশগুলি খুঁজে বের করা যায়। তাহলে আমরা কোয়েশ্চেন ওয়ার্ডগুলি বের করলাম এবং কোন কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে আমরা একটি বাক্যের 4টি অংশ থেকে কাকে খুঁজে পাই সেগুলি আমরা আলোচনা করলাম। যেমন ভার্বকে হু বা কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই, ভার্বকে হুম, কাকে, হোয়াট, কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, ভার্বকে হাউ, ওয়ে, ওয়েন, ওয়াই বা কীভাবে, কোথায়, কখন, কেন দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাই। তো এগুলো হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ডস। এখন এই কোয়েশ্চেন ওয়ার্ডগুলি ব্যবহার করে আমরা WH কোয়েশ্চেন গঠন করব। আমি প্রথমে একটা ছক আঁকব। ছকে এটা হবে কোয়েশ্চেন, এটার নাম হবে কোয়েশ্চেন এবং এটা হবে স্ট্রাকচার। তাহলে প্রথমে আমরা কিভাবে ভার্ব বা ক্রিয়াকে প্রশ্ন করব ওইটা নিয়ে আলোচনা করি। তাহলে প্রথমে আসবে ভার্ব কোয়েশ্চেন, সংক্ষেপে আমরা VQ বলি। খুব গুরুত্বপূর্ণ, তাকে আমরা আলাদা করে চিহ্নিত করে রাখবো। এখন ভার্ব কোয়েশ্চেন করতে হলে আমাদের যে একটা বাক্য বা সেন্টেন্স থাকে, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ওই সেন্টেন্সের যদি কোনো হেল্পিং ভার্ব থাকে বাক্যের আগে বসাই দিলে ওইটা ভার্ব কোয়েশ্চেন হয়ে যায়। ভার্ব কোয়েশ্চেন সব সময় হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়। আচ্ছা, তাহলে হেল্পিং ভার্বগুলো কী কী আমরা তাহলে আচ্ছা সেগুলো একটু পরে আলোচনা করব।
আমাদের মনে রাখতে হবে ভার্ব কোয়েশ্চেন সব সময় হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয় এবং ভার্ব কোয়েশ্চেনে উত্তর সবসময় ক্রিয়াটাকে প্রশ্ন করা হয়, ক্রিয়াটাকে করা হয় নাকি করা হয় না, বা ক্রিয়াটা সত্যিও নাকি মিথ্যা। তো সে কারণে ভার্ব কোয়েশ্চেনের আমরা আরেকটা নাম দিতে পারি, যেটা হবে ট্রুথ কোয়েশ্চেন বা TQ। কেন ট্রুথ কোয়েশ্চেন বা TQ? কারণ ভার্ব কোয়েশ্চেনে উত্তরে সবসময় চায় ভার্বটাকে করা হয় নাকি করা হয় না। তো উত্তরে সবসময় ইয়েস বা নো আসে, হ্যাঁ বা না আসে। তাহলে ভার্ব কোয়েশ্চেন গঠন করতে সব সময় হেল্পিং ভার্বটা বাক্যের আগে থাকে। তারপর এই যে স্ট্রাকচারটা হুবহু থাকবে, হেল্পিং ভার্বটা যখন বাক্যের আগে চলে আসে ভার্ব কোয়েশ্চেনের বেলায়, হেল্পিং ভার্বটা এখানে সচরাচর আর থাকে না, আর থাকে না। কিন্তু এই ভার্বটা ভার্ব স্টেম আকারে থাকতে হবে। যদি এই হেল্পিং ভার্বটা যদি ডু হয়, যখন মূল ভার্বের সাথে যখন কোনো হেল্পিং ভার্ব না থাকে তখন হেল্পিং ভার্ব হিসেবে ডুকে আনতে হয়। কিভাবে আনতে হয়? আগে অ্যাফার্মেটিভের যে মেইন ভার্ব ছিল ওই মেইন ভার্বটা কোন টেন্সে দেওয়া আছে, কোন পার্সনে দেওয়া আছে এবং কোন নাম্বারে দেওয়া আছে, সেই টেন্স পার্সন নাম্বার অনুসারে হেল্পিং ভার্ব ডু থাকেও একই টেন্স একই পার্সন একই নাম্বার থেকে আনতে হয় এবং বাক্যের আগে বসাতে হয়। যখন ডুকে আনতে হয় সেক্ষেত্রে আমাদেরকে আবার অবশ্যই ওই মেন ভার্বের ভার্ব স্টেমটা অবশ্যই বসাতে হবে। তাহলে এটা হচ্ছে ভার্ব কোয়েশ্চেনের স্ট্রাকচার। তারপর আমরা করব অবজেক্ট কোয়েশ্চেন। অবজেক্ট কোয়েশ্চেন দার্শন থেকে OQ। তাহলে OQ ওয়ার্ড প্লাস এই ভার্ব কোয়েশ্চেনটাকে হুবহু ব্যবহার করতে হয়, VQ তাকে হুবহু ব্যবহার করতে হয়। VQ থেকে অবজেক্টটা থাকলে এই অবজেক্টটাকে অবশ্যই মাইনাস করে দিতে হবে, তার মানে অবজেক্টটাকে বাদ দিতে হবে। অবজেক্ট কোয়েশ্চেন ওয়ার্ড কি? অবজেক্ট কোয়েশ্চেন ওয়ার্ড হচ্ছে এই কোয়েশ্চেন ওয়ার্ডের মধ্যে যে শব্দগুলি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, ওই শব্দগুলি বা ওই শব্দটাই হচ্ছে অবজেক্ট কোয়েশ্চেন ওয়ার্ড। তার মানে এখানে দুইটা ফুমও হতে পারে, ওয়ার্ড হতে পারে। আর একটি বাক্যে যদি দুটো অবজেক্ট থাকে, ফুম অবজেক্টও থাকে এবং ওয়ার্ড অবজেক্টও থাকে, তার মানে অবজেক্ট কোয়েশ্চেন দুইটা হবে, একটা হুম দিয়ে এবং একটা ওয়ার্ড দিয়ে। সচরাচর হুমটা দিয়ে প্রশ্ন করা হয় যদি অবজেক্টটা মানুষ হয়, আর ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন করা হয় যদি অবজেক্টটা মানুষ না হয়, যেমন বস্তু বা উদ্ভিদ বা অন্যান্য প্রাণী। তাহলে অবজেক্ট কোয়েশ্চেনের স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট কোয়েশ্চেন ওয়ার্ড প্লাস ভার্ব কোয়েশ্চেন মাইনাস অবজেক্ট। তারপর অ্যাডভার্ব কোয়েশ্চেন। অ্যাডভার্ব কোয়েশ্চেন সঙ্গেতে আমরা কিউ বলব। তাহলে অ্যাডভার্ব কোয়েশ্চেন ওয়ার্ড, অ্যাডভার্ব কোয়েশ্চেনের বেলায়ও হুবহু ভার্ব কোয়েশ্চেনকে ব্যবহার করবে। সেখান থেকে অবজেক্টটা না কেটে শুধু অ্যাডভার্বটাই কেটে যাবে। তার অর্থ হচ্ছে যখন আমরা যে প্রশ্ন করব সে প্রশ্নে সে উত্তরটা থাকতে পারবে না। তার অর্থ অ্যাডভার্ব কোয়েশ্চেনে অ্যাডভার্বটাকে অবশ্যই বাদ দিতে হবে এবং অবজেক্ট কোয়েশ্চেনেও অবজেক্টটাকে বাদ দিতে হবে। এখন আমরা দেখতেছি তাহলে অবজেক্ট কোয়েশ্চেন এবং অ্যাডভার্ব কোয়েশ্চেন এই দুটো কোয়েশ্চেনে ভার্ব কোয়েশ্চেনটাকে কাজে লাগিয়ে গঠন করা হয়। অ্যাডভার্ব কোয়েশ্চেন ওয়ার্ড কি? অ্যাডভার্ব কোয়েশ্চেন ওয়ার্ড হলো এগুলি: হাউ,
where, when, why। যদি একটি বাক্যে অ্যাডভার্ব না থাকলে অ্যাডভার্ব কোয়েশ্চেন করতে হবে না। যদি যদি কোনো একটা থাকে তাহলে ওইটাই দিয়ে করতে হবে। হাউটা থাকলে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে, হাউ দিয়ে শুরু করতে হবে। অ্যাডভার্ব কোয়েশ্চেন ওয়ার্ডটা হাউ হবে। আর যদি সবাই থাকে তাহলে প্রশ্নগুলি এই ক্রমে হাউ, ওয়ে, ওয়েন, ওয়াই সেই ক্রমে প্রশ্নগুলি করতে হবে। সাবজেক্ট কোয়েশ্চেন। সাবজেক্ট কোয়েশ্চেন বা এসকিউ। সাবজেক্ট কোয়েশ্চেন তাহলে আমরা বলবো এসকিউ ওয়ার্ড সাবজেক্ট কোয়েশ্চেনে ব্যবহার করে অ্যাফার্মেটিভ থাকে। অ্যাফার্মেটিভ এরকম এই অ্যাফার্মেটিভটাকে ব্যবহার করে। অবজেক্ট কোয়েশ্চেনে যেমন অবজেক্ট থাকতে পারবে না, অ্যাডভার্ব কোয়েশ্চেনে অ্যাডভার্ব থাকতে পারবে না, ঠিক তদ্রূপভাবে সাবজেক্ট কোয়েশ্চেনেও সাবজেক্ট থাকতে পারবে না, তাকে বাদ দিতে হবে। তাহলে একটি বাক্যে ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, সাবজেক্ট এই চারটি অংশ থাকে এবং এগুলি দিয়ে WH কোয়েশ্চেন করা হয়। ভার্বের জন্য ভার্ব কোয়েশ্চেন, অবজেক্টের জন্য অবজেক্ট কোয়েশ্চেন, অ্যাডভার্বের জন্য অ্যাডভার্ব কোয়েশ্চেন এবং সাবজেক্টের জন্য সাবজেক্ট কোয়েশ্চেন। ভার্ব কোয়েশ্চেন এখানে আমরা দেখতেছি সব সময় হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয় এবং এই হেল্পিং ভার্বটা ডু হলে যে ভার্বকে আমরা প্রশ্ন করতেছি ওই ভার্বের স্ট্যাম্পটা বসাতে হয়। আর এই ভার্ব কোয়েশ্চেনটা ব্যবহার করে অবজেক্ট কোয়েশ্চেন এবং অ্যাডভার্ব কোয়েশ্চেন গঠন করা হয় এবং সেখান থেকে অবজেক্ট কোয়েশ্চেনে অবজেক্টটা বাদ দিতে হয় এবং অ্যাডভার্ব কোয়েশ্চেনে অ্যাডভার্বটাকে বাদ দিতে হয়। কিন্তু সাবজেক্ট কোয়েশ্চেনে তাকে ব্যবহার করে না, ও ব্যবহার করে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বাক্য থাকে। আবার সাবজেক্ট কোয়েশ্চেনে অ্যাফার্মেটিভ বাক্য থেকে সাবজেক্টটা বাদ দিতে হবে, কারণ একটি প্রশ্নে সেই প্রশ্নে তার উত্তরটা থাকতে পারবে না। তাহলে আমরা WH কোয়েশ্চেনের স্ট্রাকচারগুলি আলোচনা করলাম। শিরোনাম বসায় স্ট্রাকচার। WH কোয়েশ্চেন স্ট্রাকচার্স বা হ্যাঁ বা WH কোয়েশ্চেন এর গঠন প্রণালী হচ্ছে এটাকে আমরা একটু ফরম্যাটিং করি। ঠিক আছে, এখন বেশ ভালো লাগতেছে। তাহলে এটা হচ্ছে WH কোয়েশ্চেন করার স্ট্রাকচার বা গঠন প্রণালী। এখন আমরা দেখতেছি ভার্ব কোয়েশ্চেন গঠন করতে আমাদের হেল্পিং ভার্ব লাগে। তার মানে অবজেক্ট কোয়েশ্চেন এবং অ্যাডভার্ব কোয়েশ্চেন গঠন করতেও অবশ্যই আমাদের হেল্পিং ভার্ব লাগবে। হেল্পিং ভার্ব ছাড়া আমরা ভার্ব কোয়েশ্চেন এবং অবজেক্ট এবং অ্যাডভার্ব কোয়েশ্চেন গঠন করতে পারবো না। তাহলে হেল্পিং ভার্বগুলি কী কী সেগুলি আমাদেরকে জানতে হবে। তাহলে চলো আমরা হেল্পিং ভার্ব নিয়ে একটু আলোচনা করি। হেল্পিং ভার্ব সাহায্যকারী ক্রিয়া। হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়ার জন্য একটা ভিডিও আছে, আমি ওই লিঙ্কটা দিয়ে দেব ভিডিওর কমেন্টে। ওই লিঙ্কটা থেকে তোমরা হেল্পিং ভার্বের আরও কিছু তথ্য শিখে নেবে। আজকে আমরা শুধু তাহলে হেল্পিং ভার্বের শুধু ভার্ব স্টেম নিয়ে আলোচনা করব। তাহলে ভার্ব স্টেম সেগুলো হচ্ছে ডু, যার অর্থ করা, তারপর হ্যাভ যার অর্থ আছে, তারপর বি
যার অর্থ হওয়া। তারপর ডু, হ্যাভ, বি, এই তিনটাকে বলে প্রাইমারি হেল্পিং ভার্ব। আমি আরেকটা কলম আঁকি বাম পাশে। এই তিনটাকে বলে প্রাইমারি হেল্পিং ভার্ব। প্রাইমারি হেল্পিং ভার্ব। তারপর আছে ডু, হ্যাভ, বি চলে গেল। তারপর সে, যার বাংলা অর্থ ব বা বে, উইল, যার অর্থ একই। তারপর ক্যান, যার অর্থ পারা। তারপর মে, যার অর্থ সম্ভাবনা আছে। তারপর মাস্ট, যার অর্থ অবশ্যই। অবশ্য আরো দুই একটা আছে, আর দুই একটা হেল্পিং ভার্ব আছে, সেগুলি আলোচনা করব না, কারণ সেগুলি সচরাচর ব্যবহার হয় না, খুব কচিতে ব্যবহার হয়। সচরাচর এগুলি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের হেল্পিং ভার্ব, সে কারণে শুধু এগুলি নিয়ে আমরা আমরা আলোচনা করি। তো এই পাঁচটা, 1 2 3 4 5, এই পাঁচটা হেল্পিং ভার্ব তাকে বলে মডেল হেল্পিং ভার্ব। এবং সেগুলি খুব গুরুত্বপূর্ণ। সেগুলি যে প্রাইমারি হেল্পিং ভার্ব এবং মডেল হেল্পিং ভার্ব, সেগুলি এরকম পার্থক্য আছে কেন, সেগুলি তার কারণ আছে। এটাকে বলে মডেল হেল্পিং ভার্ব। এগুলোকে বলে প্রাইমারি হেল্পিং ভার্ব এবং এগুলোকে বলে মডেল হেল্পিং ভার্ব। এই প্রাইমারি হেল্পিং ভার্বগুলিকে কেন প্রাইমারি হেল্পিং ভার্ব বলা হয়, কারণ সেগুলি যখন একটি মেইন ভার্বকে সাহায্য করে তখন তারা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। কিন্তু একটি বাক্যে যখন তারা কাউকেও সাহায্য করে না, যখন তারা একাকী বসে, তখন তারা নিজেরাই মেইন ভার্ব হিসেবে কাজ করে। তাহলে এই প্রাইমারি ভার্বগুলি তারা হেল্পিং ভার্ব হিসেবেও কাজ করতে পারে এবং মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে, সে কারণে তাদেরকে বলা হয় প্রাইমারি হেল্পিং ভার্ব। কিন্তু মডেল হেল্পিং ভার্বগুলি শুধু হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, তারা কোনোদিন মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে না। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাদের অন্ততপক্ষে প্রেজেন্ট সিম্পলগুলি আলোচনা করা খুব দরকার। প্রেজেন্ট সিম্পল, তাহলে প্রেজেন্ট সিম্পলের আকারগুলা দুটা প্রেজেন্ট সিম্পলে দুও হতে পারে বা দাসও হতে পারে। পার্থক্য হচ্ছে শুধু ইয়েসটা। একটা নিয়ম আছে, ভার্বের সাথে কখন এস বা ইয়েস যোগ হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বা প্রেজেন্ট সিম্পল টেন্সে যখন সাবজেক্টটা তৃতীয় পুরুষ এক বচন হয় তখন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। সে কারণে এই দুটা প্রেজেন্ট সিম্পলে দুও হতে পারে, দাসও হতে পারে। উদাহরণস্বরূপ হি, শি, ইট, এগুলো হচ্ছে তৃতীয় পুরুষ এক বচন বা থার্ড পারসন সিঙ্গুলার। যখন তাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করা হয় তখন তাদের সাথে যে ভার্বটা ব্যবহার করা হবে তাদের সাথে অবশ্যই এস বা ইয়েস লাগাতে হবে। উদাহরণস্বরূপ সে করে, সে পুরুষ, তাহলে হি দাস হতে হবে বা শি দাস হতে হবে। কিন্তু সে না হয়ে যদি আমি করি বলি তখন আই ডু বলতে হবে, আই দাস, ওটা ভুল হবে। ওটা টেন্সের একটা নিয়ম আছে, আশা করি একদিন আমরা আলোচনা করব। তারপর ঠিক হ্যাভের বেলায়ও একই, প্রেজেন্ট সিম্পলে হ্যাভ হতে পারে আর হ্যাজ হতে পারে। ঠিক দাসের মতো হ্যাজটাইও তৃতীয় পুরুষ এক বচনের সাথে ব্যবহার করা হয়, আর বিটাইও
এম ইজ আর। তাহলে প্রেজেন্ট সিম্পলে বি এর আকারগুলো তিনটা, এমও হতে পারে, ইসও হতে পারে, আইও হতে পারে। আর ছেলের আকার শুধু একটা পেল, উইলের আকার শুধু একটা উইল, ক্যানের আকার শুধু একটা ক্যান, মে, মাস্ট। আমরা দেখেছি এই মডেল হেল্পিং ভার্বগুলির বেলায় সেখানে কোনো তৃতীয় পুরুষ একবচন নাই। যে পুরুষ যে বচন হোক তাদের সব সময় শুধু এরকমই হয়, শুধু একটাই আকার, এস বাই ইএস আকার নাই তাদের। আচ্ছা, তাহলে হেল্পিং ভার্বগুলি সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করলাম। আমরা আজকে আরও বিস্তারিতভাবে যাব না। এখন আমাদের এই ভিডিওর মূল টপিক হচ্ছে WH কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করা। তাহলে আমরা দেখতেছি WH কোয়েশ্চেনগুলি গঠন করতে আমাদের হেল্পিং ভার্ব লাগে, এবং হেল্পিং ভার্বগুলো কী কী সেগুলি আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। এখন আমরা এখন উদাহরণ দিয়ে এই স্ট্রাকচারগুলির ব্যবহার আমরা দেখব। তাহলে উদাহরণস্বরূপ আমরা উদাহরণের মাধ্যমে আমরা এগুলির স্ট্রাকচার একটু দেখি। তাহলে আমরা বলবো এক্সাম্পল উদাহরণ বলি আমরা। তো আমরা প্রথমে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স একটা বসাই এখানে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভটা হবে এই একইটা আমরা ব্যবহার করব, আই লার্ন ইংলিশ এভরিডে। তাহলে আমরা একই বাক্যটাকে ব্যবহার করি, আই লার্ন ইংলিশ এভরিডে। এখানে আমি ইংলিশটাকে বড় হাতের ই দিয়ে শুরু করেছি, কারণ ইংলিশ বা ইংরেজি একটা প্রপার নাউন বোঝাচ্ছে। আর পার্টস অফ স্পিচ অনুসারে প্রপার নাউনগুলি সব সময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়, বাকি যেখানে হোক। প্রপার নাউন মানে যেমন মানুষের নাম বা জায়গার নাম বা সপ্তাহের নাম, মাসের নাম ইত্যাদি, সেগুলোকে প্রপার নাউন বলে বা নামবাচক বিশেষ্য বলে। এটা হচ্ছে ইংলিশ। আমরা বাংলাটাকেও তুলনামূলকভাবে আলোচনা করতে চেষ্টা করি। এটা হচ্ছে ইংলিশ। তারপর আমরা বাংলাটাও একইভাবে পাশাপাশি তুলনামূলকভাবে আলোচনা করতে চেষ্টা করেন। বাংলা হবে আমি প্রতিদিন ইংরেজি শিখি, আমি প্রতিদিন ইংরেজি শিখি। এখান থেকে এগুলা বাদ দিয়ে দেব, এটা নদী। তাহলে এখানে আমরা দেখতেছি লার্নটা হচ্ছে ভার্ব। আমরা দেখতেছি ভার্ব কোয়েশ্চেন তৈরি করতে হলে আমাদের একটা হেল্পিং ভার্ব লাগে। তো আমরা দেখতেছি লার্ন, এখানে এই লার্ন একটা প্রাইমারি হেল্পিং ভার্বেও পড়ে না, মডেল হেল্পিং ভার্বেও পড়ে না। সে কারণে আমাদেরকে যখন কোনো মেইন ভার্বের সাথে যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে, তখন তার টেন্স, পার্সন, নাম্বার অনুসারে থেকে আমাদের একটা হেল্পিং ভার্ব আনতে হয়। আমরা দেখতেছি লার্নের সাবজেক্ট হচ্ছে আই, তো আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেখানে লার্নটাও ফার্স্ট পার্সন। তো এটা হচ্ছে এই লার্নটা আমরা বলতে পারবো প্রেজেন্ট সিম্পল টেন্স ফার্স্ট পার্সন সিঙ্গুলার। তার মানে এই প্রেজেন্ট সিম্পল থেকে আনতে হবে। আইয়ের সাথে ডু হয়, ডাস হবে না, সেগুলোকে কনজুগেশন বলে বা ধাতু রূপান্তর। যেমন আই ডু, উই ডু, আমি করি, আমরা করি। ইউ ডু, তুমি করো, তোমরা করো। হি ডাস, শি ডাস, ইট ডাস, সে করে, ইহা করে, দে ডু, তারা করে। সেগুলোকে বলে কনজুগেশন বা ধাতু রূপান্তর। সে টপিকে আজকে আমরা যাই না, কারণ ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে।
তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের কি লাগতেছে সেগুলি আমি জানতে পারবো এবং সেগুলির উপর আমি আরেকটা ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে আলোচনা করতে পারবো। তাহলে আয়ের সাথে দাস হবে না, আয়ের সাথে দু হয়, তাহলে আমাদেরকে এখানে ডাব্লিউএস কোয়েশন করার জন্য আমাদেরকে তাহলে এই হেল্পিং ভার্বটা দু হবে, কারণ তোমার সাবজেক্টটা হচ্ছে আর সাবজেক্ট হতে হবে। আর যেহেতু আমরা দু এনেছি ভার্ব স্ট্যান্ড, তাহলে লার্ন এর ভার্ব স্ট্যান্ড যে লার্ন। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি আরও সুন্দর করে বোঝানোর জন্য। আই লার্ন না বলি হি লার্নস ইংলিশ, সে প্রতিদিন ইংরেজি শিখে এবং সে বলতে পারবো সে প্রতিদিন ইংরেজি শিখি না শিখে, সে প্রতিদিন ইংরেজি শিখে। তাহলে সাবজেক্টটা হি হলে অবশ্যই এখানে অ্যাজ বা ইয়েস বোঝাতে হচ্ছে, এখানে একটা সুন্দর একটা দৃষ্টান্ত। তাহলে এখানে তাহলে আমরা দেখতেছি এখন পুরুষ বা পার্সনটা বলতে গেছে থার্ড পার্সন সিঙ্গুলার, তার মানে এই দু হতে পারবে না, তাহলে দাস হতে হবে। সে কারণে ইয়েসটা লাগাতে হবে দাস, তার সাবজেক্টটা হি, ছোট হাতের এইচ, কারণ এইচ হিটা প্রপার নাউন না সে কারণে, এবং এটা বাক্যের শুরুতেও না সে কারণে ছোট হাতে দিয়ে শুরু করতে হবে হিটাকে। দাস হি, যেহেতু আমরা হেল্পিং ভার্ব মেইন ভার্বের সাথে কোনো হেল্পিং ভার্ব ছিল না সে কারণে দুকে আনতে হয়েছে। দুকে আনতে হলে নিয়ম অনুসারে এখানে যে ভাবকে আমরা প্রশ্নগুলো করতেছি ওই ভাবের স্ট্যান্ড বা ভাব স্ট্যান্ড বসাতে হবে। তাহলে লার্নস আসে অবশ্যই লার্ন থেকে, তাহলে এস বা ইয়েস ছাড়া ওই আকারটা হচ্ছে ভাব স্ট্যান্ড। তাহলে আর এন্ড লার্ন এগুলি আমাদের লাগবে না, মানে প্লাস সাইনটা আমাদের লাগতেছে না। তাহলে ডাজ হি লার্ন, তারপর অবজেক্ট আছে, এই অবজেক্ট এবং অ্যাডভার্বগুলি আমরা হুবহু বসাই দেব। অবজেক্ট এবং অ্যাডভার্ব যেহেতু আসে সেখানে আমরা বসিয়ে দেব। যেহেতু ভার্ব কোয়েশ্চেন প্রশ্নে প্রশ্ন চিহ্ন দিয়ে শেষ করতে হবে, তাহলে ভার্ব কোয়েশ্চেনটা হয়ে গেল ডাজ হি লার্ন ইংলিশ এভরিডে। বাংলা কি হবে? সে কি প্রতিদিন ইংরেজি শিখে? সে সে কি প্রতিদিন ইংরেজি শিখে? তাহলে উত্তরে কি আসবে? উত্তরে অবশ্যই হ্যাঁ বা না, হ্যাঁ হ্যাঁ বা না। সে কারণে তাকে বলে ভার্ব কোয়েশ্চেন বা ট্রুথ কোয়েশ্চেন। উত্তরে শুধু হ্যাঁ বা না চায়। সে কি প্রতিদিন ইংরেজি শিখে? তাহলে ইংরেজিতে আমরা কীভাবে বলবো? ডাজ হি লার্ন ইংলিশ এভরিডে, এই স্ট্রাকচার অনুসারে। এখন এই ভার্ব কোয়েশ্চেনটাকে ব্যবহার করে আমরা অবজেক্ট কোয়েশ্চেন গঠন করব। তো এখানে অবজেক্ট কি আমরা জানি, অবজেক্টটা হচ্ছে ইংলিশ। অবজেক্টটা ইংলিশ ওটা যেহেতু মানুষ না, তো হুম দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো না, ওয়ার্ড দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে। তাহলে এখানে অবজেক্ট কোয়েশ্চেন ওয়ার্ডটা হবে হোয়াট। হ্যাঁ, হোয়াট। তারপরে এটা আমরা এই ভার্ব কোয়েশ্চেনটাকে আমরা বলেছিলাম হুবহু আমরা বসাই দেব, এই হুবহু আমরা বসাই দেব। সেখান থেকে আমরা মাইনাস অবজেক্ট, মাইনাস অবজেক্টটাকে আমরা, অবজেক্টটা হচ্ছে ইংলিশটাকে আমরা কেটে দেবো অবশ্যই। প্রশ্নগুলো চিহ্ন দিয়ে শেষ করতে হবে। এবং এই দাসটা এটা প্রপার নাউন না, তো হয়ে যাবে এবং এটা আমাদের লিখতেছে না। তাহলে অবজেক্ট কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ডাজ হি লার্ন এভরিডে। বাংলা হবে সে প্রতিদিন কি শিখে? সে প্রতিদিন কি শিখে। এবং আমরা এগুলি বাংলা স্ট্রাকচার অনুসারে বসাতে চেষ্টা করব। ইংরাজিতে সবসময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্ব এবং বাংলায় সাবজেক্ট অ্যাডভার্ব অবজেক্ট ভার্ব। সে কারণে প্রথমে সাবজেক্ট অ্যাডভার্ব, তো অবজেক্টটা বদলে এটা কি হয়েছে? ভার্ব। সাবজেক্ট অ্যাডভার্ব অবজেক্ট ভার্ব। একইভাবে ভার্ব কোয়েশ্চেনকে ব্যবহার করে আমরা অ্যাডভার্ব কোয়েশ্চেন গঠন করব। তাহলে অ্যাডভার্ব কোয়েশ্চেন একই হবে। অ্যাডভার্ব কোয়েশ্চেন ওয়ার্ড বসাতে হবে প্রথমে। তো এখানে অ্যাডভার্ব হচ্ছে আমরা জানি এভরিডে মানে ওইটা প্রতিদিন, মানে ওইটা কখন, ওয়েন।
সে কারণে when বসাতে হবে এখানে, কখন, when, তারপরে verb কোয়েশ্চেনটাকে হুবহু বসিয়ে দিতে হবে। সেখান থেকে অবশ্যই আমাদেরকে এই অ্যাডভার্বটাকে বাদ দিতে হবে। তার আগে একটা প্রশ্নবোধকতা দিয়ে দিই, এই অ্যাডভার্ব হচ্ছে এভরিডে, আমরা এভরিডে তাকে বাদ দিতে হবে। তো এই ক্লাসটাকে আর লাগতেছে না, এবং আমাদের এটা প্রপার নাউন না, ওটা হাতে দিতে হবে। তাহলে অ্যাডভার্ব কোয়েশ্চেন হচ্ছে when does he learn English? তো এভরিডেটা চলে গেল কারণ অ্যাডভার্ব কোয়েশ্চেন, সে কারণে। তাহলে when does he learn English? ওইটা হচ্ছে অ্যাডভার্ব কোয়েশ্চেন। তো বাংলায় হবে সে কখন কখন ইংরেজি শিখে। এখন সাবজেক্ট কোয়েশ্চেনের বেলায় বলতেছে সাবজেক্ট কোয়েশ্চেন ওয়ার্ড ব্যবহার করতে হবে প্রথমে। তো আমরা জানি অ্যাফার্মেটিভে সাবজেক্ট হচ্ছে আমরা জানি হি। তো হি হলে হি এর জন্য আমরা সাবজেক্ট কোয়েশ্চেন হু, সচরাচর হুটা মানুষের বেলায় ব্যবহার করা হয়। আবার মাঝে মাঝে সাবজেক্টটা যদি পশু পাখি বা গাছপালা হয়, ওইটা সচরাচর ওয়ার্ড হয়ে থাকে। সে কারণে ওয়ার্ডটা আবার সাবজেক্ট কোয়েশ্চেন ওয়ার্ড তো হতে পারে, কিন্তু ওটা সবসময় ঘটে না। আমরা পশু পাখিদের বেলায়ও হু দিয়ে প্রশ্ন করতে পারি, এবং খুব কঠিন সময় আমরা ওয়ার্ড ব্যবহার করি। এমনকি গাছপালার বেলায়ও হু দিয়ে প্রশ্ন করলে সমস্যা হয় না। পশু পাখির বেলায় অবশ্যই হু, মানুষের মতো যে হু ব্যবহার করা হয়। তো ওয়ার্ডটাইও ব্যবহার করা হয় খুব খুব কম সময়ে। সে কারণে তাকে আমরা একটু হালাটা কমাই দিই, একটু এরকমটা দিয়ে আমরা বলি। তাহলে এখন আমরা যেহেতু সাবজেক্টটা আই এবং আমি মানুষকে বোঝাচ্ছি, আমরা সাবজেক্ট কোয়েশ্চেন ওয়ার্ড হবে হু। তাহলে এখানে হু বসাতে হবে, হু। তারপর অ্যাফার্মেটিভটাকে হুবহু বসাতে হবে, অ্যাফার্মেটিভ বাক্যটাকে। সেখান থেকে সাবজেক্টটাকে আমাদেরকে বাদ দিতে হবে। তো সাবজেক্ট আমাদের প্রশ্ন চিহ্নটা আগে বসাই দিই। তো সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে হি। তার মানে হি এর বদলে হুটা বসে গেছে, সে কারণে আমরা সাবজেক্টটা কেটে দেব। তাহলে সাবজেক্ট কোয়েশ্চেনটা হচ্ছে হু লার্নস ইংলিশ এভরি ডে। আর বাংলা অর্থ হচ্ছে কে প্রতিদিন ইংরেজি শিখে। তাহলে আমাদের WH কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করা শেষ। তাদের স্ট্রাকচার এবং তাদের উদাহরণ এগুলি আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এই জ্ঞানগুলি চলো আমরা প্রয়োগ করতে চেষ্টা করি একটি মডেল টেস্টে। তাহলে চলো আমরা এখানে বলতেছে এই যে আমাদের গ্রেড 6 বা ক্লাস 6-এর ইংলিশ ফার্স্ট পেপারটা একটু দেখি। এই ভিডিওতে আমরা এগুলি আলোচনা করতে গেলে আমাদের প্রচুর সময় লাগবে, আরেকটা ভিডিওতে আলোচনা করলে ভালো হবে। তাহলে আমরা দেখি, এখানে প্রথমে বলতেছে where was the lion sitting বলতেছে। তাহলে আমরা উত্তরে কি বলতেছে আমরা একটু বুঝতে চেষ্টা করি আমাদের এখানে। তো চলো আমরা তাহলে আবার এটাকে মডেল টেস্ট বললাম। এটাকে মডেল টেস্ট বলবো। আমরা এগুলি সবগুলি কেটে দেব, তাহলে এখানে বলতেছে where was the lion sitting। ওইটা কোন ধরনের প্রশ্ন? where, আমরা তাহলে where দিয়ে প্রশ্ন শুরু হয়েছে, তার মানে where ওইটা অ্যাডভার্ব কোয়েশ্চেন, উত্তরে অ্যাডভার্ব তাকে চায়, সে কারণে আমরা এখানে বসাবো where was the lion sitting। তাহলে আমরা বাংলা অনুবাদ
করতে পারি কোথায় সিংহটি বসেছিল। হ্যাঁ, তাহলে এবার কোয়েশ্চেন আমরা বাংলায় বলতে পারি কোথায় সিংহটি কোথায় সিংহটি was sitting। এটা আসলে দ্য লায়ন। আসলে চলো আমরা এখান থেকে অ্যাফার্মেটিভ বাক্যটা যদি আমরা তৈরি করতে পারি খুব ভালো হয়। তো অ্যাফার্মেটিভ বাক্যে আমাদের কোনো কোয়েশ্চেন ওয়ার্ড থাকবে না, তাহলে এখান থেকে এখানে পর্যন্ত করতে হবে অ্যাফার্মেটিভটা। তাহলে আমরা জানি একটা প্রশ্ন যদি হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয় তার মানে ওটা ভার্ব কোয়েশ্চেন। এই হেল্পিং ভার্বটা এই ভার্বের আগে থাকা উচিত, কিন্তু প্রশ্ন করার জন্য বা ভার্ব কোয়েশ্চেন করার জন্য তাকে বাক্যের আগে আনতে হয়েছিল। তো আমি একটা ফুল স্টপ বসাবো। তাহলে আসলে দ্য অ্যাফার্মেটিভ বাক্যটা হবে দ্য লায়ন ওয়াজ সিটিং। অর্থ সিংহটি, ওটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে বা গতমান অধিককালে দেওয়া আছে। তো আমরা কিভাবে অনুমান করব? সিংহটি বসেছিল বলি সিংহটি 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 বসেছিল। প্রশ্নের বেলায় কোথায় where was the lion sitting? সিংহটি কোথায় সিংহটি বসেছিল। তাহলে আমরা এরকম করতে পারি সিংহটি কোথায় বসেছিল। তাহলে আমরা সাবজেক্ট তারপর অ্যাডভার্বটাকে বসাই, অ্যাডভার্বটাকে পরে বসাই, সাবজেক্ট অ্যাডভার্ব অবজেক্ট নাই ভার্ব। সিংহটি কোথায় বসেছিল, তাহলে where was the lion sitting। তারপর হচ্ছে what did the lion see in the river? what, তাহলে what দিয়ে শুরু হয়েছে। তাহলে what দিয়ে শুরু হলে what ওটা কোন কোয়েশ্চেন ওয়ার্ড, ওটা হচ্ছে একটা what। ওইটা আমরা সাবজেক্ট বলবো না, আমরা অবজেক্ট বলি, সচরাচর অবজেক্ট হয় ওয়ার্ড দিয়ে। তাহলে অবজেক্ট কোয়েশ্চেন ওয়ার্ড, সে কারণে আমরা হ্যাঁ এখানে বসাবো হোয়াট ডিড দ্য লায়ন সি ইন দ্য রিভার। তাহলে বাংলায় কি হবে? অবজেক্ট কোয়েশ্চেন, সিংহটি প্রথমে সাবজেক্ট হচ্ছে সিংহটি, তারপর অ্যাডভার্ব সিংহটি নদীতে কি, হ্যাঁ সাবজেক্ট অ্যাডভার্ব অবজেক্ট কি হচ্ছে অবজেক্ট, সে কারণে অবজেক্টটা এখানে অবজেক্টের পরিবর্তে কি বলবো আমরা। সিংহটি নদীতে কি দেখেছিলাম। তারপর প্রশ্নটা হচ্ছে হোয়াট ডিড দ্য লায়ন থিঙ্ক অ্যাবাউট হিজ মেইন। হোয়াট দিয়ে প্রশ্ন শুরু হয়েছে হোয়াট। তো তাহলে হোয়াট আমরা জানি আগে, আবারও হোয়াট হচ্ছে অবজেক্ট কোয়েশ্চেন ওয়ার্ড। আমরা তাহলে এটা অবজেক্ট কোয়েশ্চেন করতেছে, তাহলে আবার এখানে বসবে হোয়াট ডিড দ্য লায়ন থিঙ্ক অ্যাবাউট হিজ ম্যান। আবার ওটা অবজেক্ট কোয়েশ্চেন, সিংহটি তার ক্যাশ অ্যাবাউট হিজ মেইন, তার ক্যাশ ব্যাপারে কি ভেবেছিলাম। তাহলে এটা এক ধরনের অবজেক্ট হতে পারে, তো এই অবজেক্টটা আগে বসবে, তো এই অবজেক্টটা পরে বসবে, সে কারণে কিটা তার ক্যাশ ব্যাপারে এর পরে বসেছে। তাহলে সিংহটি তার ক্যাশ ব্যাপারে কি ভেবেছিল। তারপরটা হচ্ছে ওয়াট দিয়ে, যে ওয়াট দিক, তার মানে ওয়াট সবসময় অবজেক্ট কোয়েশ্চেন, তো বাকি সবগুলো একই, তো আমরা বাকিগুলো রিপিট করবো না বা পুনরাবৃত্তি করবো না। চলো আমরা এখন সিকিউ বা ক্রিয়েটিভ কোয়েশ্চেন, সৃজনশীল প্রশ্নগুলি আমরা বুঝতে চেষ্টা করি। বলতেছে where was the lion sitting once।
এটাও ওয়ে হচ্ছে অ্যাডভার্ব, তার মানে এটা অ্যাডভার্ব অফ প্লেসকে উত্তর চাই। আর হু, এটা আমরা করি না। হু আমরা জানি হুটা হচ্ছে সাবজেক্টকে বের করার জন্য প্রশ্ন করা হয় হু, তাহলে এটা হচ্ছে একটা সাবজেক্ট সাবজেক্ট কোয়েশ্চেন। হ্যাঁ, তো উত্তরে সাবজেক্ট তাকে চান। হু ওয়াজ সিটিং বিসাইড এ রিভার। তাহলে আমরা অত বুঝতে চেষ্টা করি। একটি নদীর পাশে, প্রথমে সাবজেক্টটাকে অবশ্যই দিতে হবে। কে হচ্ছে সাবজেক্ট, সামনে তারপর একবার কোথায়, একটি নদীর পাশে। তাহলে কে একটি নদীর পাশে বসে ছিল। তাহলে কে উত্তরে সাবজেক্টটাকে চায়, তাহলে এখানে আমাদেরকে সাবজেক্টটাকে উত্তর দিতে হবে। এখানে ওয়ে কোথায়, তাহলে কোথায় দ্য লাইন ওয়াজটা হচ্ছে ওয়াজটা এখান এখান থেকে এখানে এসেছে, কারণ ভার্ব কোয়েশ্চেনকে ব্যবহার করি, সে কারণে ওটা এখানে এসেছে। দ্য লায়ন সিংহটি সিটিং ওয়ান্স বসেছিল একদা। তার অর্থ একদা সিংহটি কোথায় বসেছিল। তারপর দ্বিতীয়টা বিটা হচ্ছে হু ওয়াজ সিটিং বিসাইড এ রিভার। একটি নদীর পাশে, কে একটি নদীর পাশে বসেছিল, তো সাবজেক্ট তাকে চায়। তারপরটা হচ্ছে হোয়াট ডিড হি লুক অ্যাট। হোয়াট অবজেক্ট তাকে চাচ্ছে, এটা ডিড আমরা জানি। এই লুক তা হচ্ছে মেইন ভার্ব, তাকে প্রশ্ন করার জন্য এ ডু এর পাস্ট টেন্সটা এসেছে, তার মানে এটা সিম্পলে প্রশ্নটা পাস্ট সিম্পল থেকে করা হয়েছে, তো আমাদেরকে উত্তর দিতে হবে পাস্ট সিম্পল থেকে। তাহলে হোয়াট ডিড হি লুক অ্যাট, সে হি, এখানে লুক পাস্ট সিম্বল থেকে বলতে হবে তাকিয়েছিল। বা লুক এর মানে কারোর দিক, কোনো কিছুর দিকে তাকানো। সে কার দিকে তাকিয়েছিল, হোয়াট ডিড হি লুক অ্যাট। তারপর দিটা হচ্ছে হোয়াট, যে অবজেক্ট কোয়েশ্চেন। হোয়াট ডিড হি থিঙ্ক অ্যাবাউট হিজ মেইন। তো তা হচ্ছে তাকে প্রশ্ন করার জন্য থেকে পাস্ট সিম্পল থেকে আনা হয়েছে ডিড, তার মানে উত্তরে হি থট দিয়ে উত্তর দিতে হবে, এটা পাস্ট সিম্পল থেকে। হোয়াট ডিড হি থিঙ্ক অ্যাবাউট হিজ মেইন। হ্যাঁ, তার প্রশ্ন হচ্ছে সে অ্যাবাউট হিজ মেইন, তার ক্যাশ ব্যাপারে কি ভেবেছিল বা কি চিন্তা করেছিল। তারপর এটা হচ্ছে হোয়াট ডিড হি নিড। আবার হেল্পিং ভার্বটা পাস্ট সিম্বল থেকে এসেছে, তার মানে নিডটা হচ্ছে পাস্ট টেন্স, তো আমাদেরকে উত্তর দিতে হবে পাস্ট টেন্স থেকে, পাস্ট সিম্পল টেন্স থেকে। হোয়াট ডিড হি নিড, তার কি প্রয়োজন হয়েছিল। তাহলে এগুলাই হচ্ছে WH কোয়েশ্চেন। তো আশা করি WH কোয়েশ্চেনগুলি পরিষ্কার হয়েছে। তো এগুলো হচ্ছে WH কোয়েশ্চেন ওয়ার্ডস, ইংরাজিতে এবং বাংলায়। তারা সব সময় চারটি অংশে থাকে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং অ্যাডভার্ব। এবং সব সময় সেখান থেকে ভার্বকে আগে ভাগে চিহ্নিত করতে হবে। ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই, ভার্বকে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, ভার্বকে হাউ, ওয়ের, ওয়েন বা ওয়াই দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাই। এখন আমরা এবং তাদের স্ট্রাকচারগুলি আলোচনা করেছি এবং হেল্পিং ভার্বগুলি সংক্ষেপে আলোচনা করেছি, এবং একটি অ্যাফার্মেটিভ বাক্য দিয়ে আমরা এই স্ট্রাকচারগুলি বুঝতে চেষ্টা করেছি, আমরা আলোচনা করেছি এখানে। এবং একটি মডেল
টেস্ট থেকেও কিভাবে প্রশ্ন করা হয় সে প্রশ্নগুলি আমরা বুঝতে চেষ্টা করেছি। আশা করি WH কোয়েশ্চেনগুলি পরিষ্কার হয়েছে। আরেকটা ভিডিওতে আলোচনা করব এই WH কোয়েশ্চেনগুলি উত্তর দেওয়ার জন্য বিশেষভাবে CQ বা ক্রিয়েটিভ কোয়েশ্চেন বা সৃজনশীল প্রশ্নগুলি উত্তরগুলি আমরা কি দেওয়ার জন্য কিভাবে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব এই স্ট্রাকচারগুলি ব্যবহার করে আমরা কিভাবে উত্তর দেব ওইটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আজকের WH লেসনটা পরিষ্কার হয়েছে।